বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অন্তত 1/5 কিশোর কিশোরী, অথচ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা তেমনভাবে পারিনি। আবার একইভাবে যেখান থেকে বা বিভিন্ন পাঠ্যপুস্তক বা বিভিন্ন কারিকুলাম থেকে তারা এমনি যে তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে পারে, সেই বিষয়টি আসলে খুব জোরালো হয়নি। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি শিক্ষাক্ষেত্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা। অনুষ্ঠানটি সহযোগিতা করছে RH স্টেপ ও RHRN। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 3 জন অতিথি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদুর রহমান, ন্যাশনাল কোঅর্ডিনেটর, রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ কোয়ালিশন ব্র্যাক। সঙ্গে আরও আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি শিমলা আক্তার, তরুণ প্রতিনিধি। সঙ্গে আরও আছেন ডাক্তার ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতে ডাক্তার ফারিহা হাসিন আপনার কাছে জানতে চাই, একেবারে রুটিন জানার মতো, যে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে আসলে খুবই কম কথা বলি। আপনি দেখবেন যে সমস্ত গণমাধ্যমে প্রতিদিন কথা হচ্ছে, অসংখ্য প্রোগ্রাম হচ্ছে, কৈশোরদের উপস্থিতি কিন্তু এখানে তুলনামূলকভাবে কম। আমরা আবারও একটু শুনতে চাই যে আসলে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবাটা কেমন। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা হচ্ছে এমন একটা স্বাস্থ্যসেবা যেখানে 10 থেকে 19 বছর বয়সী যে কিশোর কিশোরীরা আছেন তারা আসতে পারেন এবং তারা শুধু সেবাই পান না, তারা তাদের তথ্য তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং এর পরিবেশটা এমনভাবে তৈরি করা হয় যাতে তিনি খুব স্বাচ্ছন্দ্যেই যেন সেবা প্রদানকারীর সাথে কথা বলতে পারেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এই কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা থেকে করা হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশন দেওয়া। এবং কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা যে শুধু হাসপাতালেই আছে তা কিন্তু না, অবশ্যই এটা কমিউনিটির মাধ্যমেও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং যারা সেবা প্রদানকারী আছেন তারা কিন্তু অনেক সময় বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু কিশোর কিশোরীদেরকে সচেতন করেন। সামগ্রিকভাবে বলা যেতে পারে যে কম বেশি সব জায়গাতেই যদি আমরা কিশোর কিশোরীদেরকে যদি সেবা এবং তথ্য দিতে পারি, তার মতো করে গোপনীয়তা যদি কখনো প্রয়োজন হয় রক্ষা করি, সেটাকে আমরা কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বলতে পারি। খুব সুন্দর করে বলেছেন। আমি মোহাম্মদ মাসুদুর রহমান আপনার কাছে এই প্রশ্নের রেশ ধরে একটু জানতে চাই যে আমরা সরকারি হাসপাতালে যদি সেবা দিয়ে রাখি বা বেসরকারি হাসপাতাল যদি এই ধরনের কর্নারগুলো খুলে দেয়, মানে আমাদের শিক্ষাক্ষেত্রে এটার গুরুত্ব কেন এত বেশি, মানে এটা আলাদা করে আমরা কেন আসলে বলছি? দেখুন, আমাদের দেশে কিন্তু মানুষজন, স্পেশালি আমি যদি শিশুদের কথা বলি, শুরু থেকে কিন্তু শিক্ষাটা আসে কিন্তু স্কুল থেকে, বা তার যে মূল শিক্ষাটার ভিত্তিটা গোড়াপত্তন হয় কিন্তু স্কুল থেকে। স্কুলে যারা আমরা যেটা শিখি সেটাকে যতটা গুরুত্ব দেওয়া হয়, আমরা যদি বিভিন্ন NGO কাজ করে সরকারি বিভিন্ন তথ্য প্রদান করা হয়, সেটার তুলনায় কিন্তু স্কুল শিক্ষা ব্যবস্থায় যদি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা সম্পর্কে জানানো হয়, সেটার গুরুত্ব কিন্তু আমার হিসাবে কিন্তু এটার অনেক বেশি গুরুত্ব বহন করে। কারণ আমি আমার নিজের ছেলে ক্লাস 4-এ পড়ে, তো ওকে যখন আমি কোনো ইনফরমেশন দেই বা কোনো বিষয় শেয়ার করি, সেটার সাথে ও যখন দেখে যে না স্কুল থেকে কি বলছে টিচার, সেটা কিন্তু মানে ওর কাছে এটা বেদ বাক্যের মতো মনে হয়, মানে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয় যে স্কুল কি বললো, টিচার ওকে কি বললো, বা ওর বইয়ে কি আছে। সো এই জন্য আমাদের মানুষের জীবনের সাথে যেহেতু সম্পর্কিত হচ্ছে কি তার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা, যে এইরকম প্রজনন স্বাস্থ্য রিলেটেড কোনো ইস্যু হলে সে কোথায় যাবে, সো এই তথ্যগুলো যদি স্কুলে পড়ানো হয় এবং যদি টেক্সট বুকে থাকে, সেটা কিন্তু গুরুত্বটা অন্যরকম। এবং আমরা আপনি বেসরকারি সংগঠনের কথা বলছিলেন, বা সরকারও বিভিন্ন রকম উদ্যোগ নেয়, ওই উদ্যোগগুলোর ফলে কিন্তু বাংলাদেশের এরকম মানে কোটি কোটি শিশুদের কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে যায়। মানে একটা সিদ্ধান্তেই তারা পৌঁছাতে পারে যদি সেটা শিক্ষা ক্ষেত্রে বা যদি সেটা টেক্সট বুকে থাকে এবং টিচাররা যদি এই বিষয়ে স্কুল থেকে পাঠদান করায়, তাহলে কিন্তু এইটা খুব সহজেই শিক্ষার্থীরাও এই জিনিসটা ধরতে পারে এবং জিনিসটা সম্পর্কে শুধু 1-2 জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা সবার কাছে সমানভাবে পৌঁছে যায়। এবং ওই শিক্ষার্থীর মাধ্যমে কিন্তু অনেক মেসেজ কিন্তু পরিবারও পায়, পিতা মাতাও পায়, কারণ তারা তো আসলে পড়ায় বা দেখভাল করে যে আমার ছেলে কি পড়ছে বা না পড়ছে। জি, এক্স্যাক্টলি। আমি আপনার কাছে আসবো শিমলা আক্তার, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি বা একজন তরুণ প্রতিনিধি। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বা প্রজনন স্বাস্থ্য সেবা বা এই ধরনের যে কথাগুলো আসলে আমরা বলছি, যেটি নিয়ে আলোচনা আমাদের, মানে এটি আপনি প্রথম কোথায় শুনেছেন নাকি আসলে কোথাও শোনেননি? প্রথমত আমরা বইয়ে খুব অল্পই জানতে পারি
যদিও আমরা বইয়ে জানতে পারতাম পুরোপুরিভাবে যে খোলাসাভাবে মানে পড়াচ্ছে টিচাররা, এরকম ছিল না। আমি যখন বাহিরের জগতে আসি, ফ্যামিলি থেকে আম্মু সাপোর্ট করতো, তখন একটু একটু লজ্জা লাগতো। যখন আমি হচ্ছে যে আলোরধারা পাঠশালা আর স্টেপ থেকে যখন একটু একটু জানতে পারলাম, যখন আর কি পুরোপুরি ইনভলভ হচ্ছি, তখন থেকে মনে করেন যে আমার মনে হচ্ছিল যে এখানে আসার পর আমার অনেক কিছুই শেখা হয়েছে, জানা হয়েছে, যা আমরা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাইনি। অনেক চ্যাপ্টার আছে যে স্কিপ করে করে তারপর টিচাররা পড়াইছে। তা হচ্ছে মানে যেগুলো স্কিপ করেছে কিন্তু সেগুলো- পাঠ্য বইতে ছিল, হ্যাঁ, সেগুলো কি যৌন- মানে চ্যাপ্টারের যৌন- নাম কি বা কি ছিল যৌন সেখানে? প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে, তারপর হচ্ছে বয়ঃসন্ধিকাল, মানে একটা ছেলে মেয়ের কি কি পরিবর্তন হইতে পারে, তারপর হচ্ছে যে আরো অনেক বিষয় আছে না, মেয়েরা যখন প্রেগনেন্সি হয় বা মাসিক চলাকালীন যেই সব ফেস করে আর কি, যেই নিজেদের কিভাবে সুস্থ যত্ন রাখতে হবে, করবে। নিজের যত্নটা কিভাবে নিতে হবে, এগুলো হচ্ছে যে যখন আমাদের শিক্ষকরা পড়ায়, তো যদি ছেলে টিচার হইতো বা শিক্ষক হইতো, ওনারা বলতো কি যে এগুলো একটু বাসা থেকে পড়ে আসবা, মানে পুরোপুরি আলাদা করে রাখতো। বাসা থেকে পড়ে আসবা বললে পরবর্তীতে যখন ওই হোমওয়ার্ক করে নিয়ে যাইতাম, তখন হচ্ছে যে আর পড়া নিত না, অন্য একটা আচ্ছা। চ্যাপ্টারে চলে যেত। ইদানিং হচ্ছে যে আমরা যেসব কিন্তু এমন কি হতো যে আবার ওই চ্যাপ্টার থেকে আবার প্রশ্নও আসতো? হ্যাঁ হ্যাঁ, তা আসতো? অনেক অনেক কোশ্চেনই আসতো, তো আমরা যথাযথভাবে লিখতাম। তাও হচ্ছে যে অনেক সময় মার্ক ঠিক মতো পাইতাম, অনেক সময় পাইতাম না, কারণ আমাদের ঠিক মতো বোঝানো হয় নাই। না, কিন্তু আবার একইভাবে যদি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন এটা নিয়েও আসলে একটা লজ্জা বা এরকম কিছু আসলে ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, যে কারণে হচ্ছে এই লজ্জার কারণে হচ্ছে শিক্ষকরা আমাদের এই চ্যাপ্টারগুলো স্কিপ করে করে পড়াইতো। আচ্ছা। আর যখন আমি আলোরধারা পাঠশালা সাথে কানেক্ট হই, তখন আর কি আমার মনে হয় যে না, এটা ছেলে মেয়ে উভয়ের সাথে বসে আলোচনা করা খুবই দরকার। আমাদের স্কুল প্রতিষ্ঠানে যখন আমরা এইসব নিয়ে আলোচনা করতাম, নিজেদের লুকায় লুকায় রাখতাম। তো আমার মনে হয় যে আমি এইখানে মানে আলোধরা পাঠশালাতে এসে পরে হচ্ছে যে যেভাবে খোলাসাভাবে বলতে জিনিসটা বোঝার পারতেছি, ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বোঝার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হচ্ছে। যখন মানে এখন বর্তমানে আমার কোনো সমস্যা হলে আমি আমার বাবারে বলতে পারি যে বাবা আমার এইটা লাগবে, বাবা আমার ওইটা মানে লাগবে। সেই ভীতিটা, সেই লজ্জাটা কেটে গেছে যেহেতু হ্যাঁ, এটা ন্যাচারালি আসলে হচ্ছে এই সমস্যাগুলো। ধন্যবাদ খুব চমৎকার করে বলার জন্য। ডাক্তার ফারিহা হাসিন, আপনার কাছে জানতে চাই যে আমরা তো আরও 3টা প্রোগ্রাম আসলে একই বিষয়ে করেছি, সেখানে বারবারই একটি প্রসঙ্গ উঠে এসেছে যে যতগুলো কেন্দ্র তৈরি করা হয়েছে বা কর্নার বিভিন্ন হাসপাতালে, যেহেতু বেসরকারিতে তেমন ফ্যাসিলিটিস নেই, আমরা সরকারির কথাই আসলে জানি। RH স্টেপ সেবা দিচ্ছে বা অনেকের অন্যান্য অনেক প্রতিষ্ঠান আসলে দিয়েছে, কিন্তু আমরা বারবারই দেখছি যে এখানে নারীদের উপস্থিতি বেশি, কিন্তু পুরুষরা বা কিশোররা কখনোই আসলে আসছে না। ব্যাপারটা কি এরকম যে আসলে পুরুষদের সমস্যাই নেই বা খুবই কম সমস্যা তারা ফেস করছে, এমন কিনা? না আসার কারণটা কি? আসলে ছেলেদের বা কিশোরদের সমস্যা নেই, ব্যাপারটা একদমই এরকম না। দুজনেরই কিন্তু বিভিন্নভাবেই শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে, কারণ দুজনেই কিন্তু এই বয়সের ভেতর দিয়েই যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা শুধু স্বাস্থ্যকেন্দ্র বা বিদ্যালয় না, পরিবারেও আমরা আসলে আমার ছেলে বা মেয়েকে আমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি। এখন সেই জায়গা থেকে বলা যেতে পারে যে স্বাস্থ্যকেন্দ্রে না আসার একটা কম আশা বা না আসার একটা বড় কারণ কিন্তু পারিবারিকভাবে আমরা তাকে কিভাবে বড় করছি। যেমন আমরা কিছুক্ষণ আগে সিমলার কাছে শুনলাম যে সিমলা যে কনফিডেন্টলি বললেন যে কিছু প্রয়োজন হলে তাকে উনি বাবাকেও বলতে পারছেন। আসলে অনেক সময় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কিশোরকে এই স্পেসটা আমরা দেই না, এবং এটা যে আমরা ডেলিভারিটলি দেই না বিষয়টা এরকম না, তাকেও যে এই বিষয়গুলো সম্বন্ধে সচেতন করতে হবে, এটা অনেক সময় হয়তো আমাদের বোঝার বা চিন্তার বাইরে থাকে। এবং আমরা কখনো কখনো ভাবি যে ও তো ছেলে, ওর বন্ধু বান্ধবের সাথে যখন কথাবার্তা বলবে তখনই কিন্তু ওর জানা হয়ে যাবে, বাইরে যখন যাবে তখনই সে জেনে ফেলবে, আলাদা করে তাকে আর বলার কিছু নেই। এটা একটা ব্যাপার ঘটে। আর আমরা যখন আমাদের বাসায় যখন ফিমেল চাইল্ড থাকে বা কিশোরী থাকে, একটা কথা সিমলার কাছ থেকে আমরা শুনলাম
যে একটা বয়সে গিয়ে কিন্তু কিশোরীদের মাসিক শুরু হয়, ঋতুস্রাব শুরু হয়, সেই সময়টাতে কোনো না কোনোভাবে ফ্যামিলির ফিমেল মেম্বারদের সাথে তার কিন্তু একটা যোগাযোগ হয়। বটে। এটা মা বা অন্য যে কোনো, বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল মেম্বাররা বা অনেক সময় বান্ধবীরাও। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই এসআরএইচ রিলেটেড কোনো আলাপ সে তার প্যারেন্টসের সাথে বা বাবা মার সাথে করবে, এটা এখনো ওইভাবে প্রচলিত না। যার কারণে যেটা হয়, এবং স্কুলে গেলেও কিন্তু মোরললেস এরকমই একটা চিত্র থাকে। আমরা আসলে মেয়েদের শারীরিক পরিবর্তন, মেয়েদের মাসিক সংক্রান্ত বিষয়, তলপেটে ব্যথা, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ, এগুলো নিয়ে যতটা আমরা উদ্বিগ্ন থাকি, একটা ছেলেরও যে কোনো ইনফরমেশন লাগতে পারে বা সেবা লাগতে সেটা পারে, আমরা ভাবিই না, সেটা যেমন- আমরা ভাবি না। এবং যেহেতু আমরা ভাবছি না, আলটিমেটলি কি হয়, সে কিন্তু ইনফরমেশনটাও পায় না। একটা হচ্ছে যে ইনফরমেশনটা তার পাওয়া দরকার ছিল যে এই বয়সে এই পরিবর্তনগুলো ঘটবে, একইভাবে তার যদি কোনো সমস্যা হয় সে কোথায় যাবে সেটাও কিন্তু সে জানতে পারে না। মানে অনেকটা এমন যে ঢাকা শহরে প্রাইমারি হেলথ কেয়ার কেন থাকবে, কারণ এখানে বড় বড় হাসপাতাল আছে। কিন্তু আপনি দেখেন এটা জেলা শহরে কিন্তু সে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার এক জায়গা থেকে নিচ্ছে, তারপরে সে আস্তে আস্তে একটা বড় একটা হাসপাতালে আসছে। এই কারণে দেখা যায় যে রাজধানীতে বা এই ধরনের বড় বড় শহরে এই প্রাইমারি হেলথ কেয়ার থেকে বঞ্চিত হচ্ছে। পুরুষের ব্যাপারটা আমি একটু মিলাইলাম আর কি অন্য দিক থেকে। আমি মোহাম্মদ মাসুদুর রহমান আপনার কাছে জানতে চাই যে ন্যাশনাল কোঅর্ডিনেটর, অনেক বড় কাজ আপনি আসলে করছেন, আপনার রোলটা আসলে কি, মানে আপনি কিভাবে কোঅর্ডিনেট করছেন এই বিষয়ের ক্ষেত্রে? দেখুন, রাইট নাও বাংলাদেশ কোয়ালিশনটা এটা সেকেন্ড ফেজ চলছে, 2021 থেকে শুরু হয়েছে আর কি। সো ব্র্যাক এই পুরো কোয়ালিশনটাকে এই মুহূর্তে লিড করছে, আর আমার দায়িত্বটা হচ্ছে এখানে ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে। এই কোয়ালিশনের আরও 6টা, ব্র্যাক ছাড়াও আরও 6 জন অংশীদার আছে এখানে, নারী পক্ষ আছে, আরতি স্টেপ আছে, নাগরিক উদ্যোগ আছে, এরকম আরও সব মিলে 6টা সহযোগী সংগঠন বলতে পারি। সো আমরা সবাই মিলে যেই কাজগুলো, যেই উদ্দেশ্যে কাজটা করছি, পুরো কাজটাকে কোঅর্ডিনেট করা, যে আমরা কখন কোনটা করব, কোন প্রায়োরিটিতে কি থাকা উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম এই পুরা কোয়ালিশনটা যেহেতু একটা বৈদেশিক সাহায্যে চলছে, সো ওদের সাথে একটা বেটার কোঅর্ডিনেশনটা রাখা, সেটা একটা বড় কাজ আর কি। পাশাপাশি আমরা যে উদ্দেশ্যটা নিয়ে কাজ করছি, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে ওরা ভালো জানবে, তথ্যগুলো ওনাদের কাছে পৌঁছাবে, এবং সেই অনুযায়ী ওনারা ওনাদের জীবনের সিদ্ধান্তটা নিতে পারবে। যে তথ্য বলতে আমরা কোথায় হেলথ কেয়ার ফেসিলিটি আছে, তার এই যে বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো কী ধরনের পরিবর্তনের সম্মুখীন হয়, এবং এই পরিবর্তনগুলো যে স্বাভাবিক সেইটা ওই তরুণ তরুণীদেরকে জানানো, এবং অ্যাট দ্য সেম টাইম ওদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওদেরকেও কিন্তু এই বিষয়ে ইনফর্ম করা, ওদেরকেও এই তথ্যগুলো দেওয়া, যে কোন কোন সমস্যা হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে। স্পেশালি আমরা যেহেতু কমিউনিটিতে কাজ করি, মানে গ্রাসরুট লেভেলে কাজ করি, সো ওইখানে আশেপাশে কোন সমস্যা হলে কোন হসপিটালে যেতে হবে, অনেকের কাছে হয়তো এই ইনফরমেশনগুলো নেই। সো এই ইনফরমেশনগুলো আমরা আমাদের এই বর্তমান প্রজন্মকে দিয়ে থাকি। পাশাপাশি প্যারেন্টসরা, মানে গার্ডিয়ানরাও যাতে আরও সতর্ক থাকে, আরও সচেতন হয়ে বিষয়গুলো সম্পর্কে, সেই জন্য গার্ডিয়ানদের সাথে আমাদের কাজ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার ফারিয়া হাসিন, আপনার কাছে একটু জানতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের সাদা চোখে দেখি এটি একটি হাসপাতাল আসলে, কিন্তু এটি তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান। জি, কারণ হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসকরা এখান থেকে বড় বড় ডিগ্রি নিচ্ছে এবং সেই জ্ঞানটাই আসলে ছড়িয়ে দিচ্ছে। মানে শিক্ষার দিক থেকে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো রোল আসলে আছে কিনা, রোলগুলো আসলে কেমন? আপনি জেনে খুশি হবেন যে এখানে যারা পড়তে আসেন 2 বছর মেয়াদি ডিগ্রিটি যখন আমরা প্রদান করি, সেখানে আলাদা করে একটা কোর্সই আছে অ্যাডোলেসেন্ট হেলথের উপরে। আচ্ছা। এবং এটা 6 ক্রেডিটের একটা কোর্স, এবং শুধু তাই না, এই কোর্সটা পড়ার পরে আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের ডিগ্রিটা নিতে গেলে কিন্তু তাদেরকে একটা ম্যান্ডেটরিলি একটা থিসিস করতে হয়। তো সেই থিসিসেও একটা প্রায়োরিটি থাকে, যেহেতু 1/5 জনগণের অংশ হচ্ছে কিশোর কিশোরী, তাদের প্রায়োরিটি রেখে কেউ নিয়মিতভাবে
নিয়মিতভাবে প্রতি বছরই আমাদের কিছু না কিছু স্টুডেন্ট কিন্তু থিসিসও করছেন। এটা গেল হচ্ছে আমাদের জানার জায়গা থেকে। এছাড়াও আরও কয়েকটা ডিপার্টমেন্টের কথা আমাকে অবশ্যই বলতে হবে, যেমন আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে। ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রির 5 বছর মেয়াদি একটা এমডি প্রোগ্রাম আছে, যেটাকে তারা বলছেন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। সাইকিয়াট্রির যে বিষয়গুলো থাকে সেটা তারা একদম আলাদা করে পড়িয়ে ডিগ্রি প্রদান করছেন। আচ্ছা। এবং এটার পাশাপাশি ওই ডিপার্টমেন্টে তারা কিন্তু অ্যাডোলেসেন্টদের মানসিক স্বাস্থ্য সেবার জন্য কিন্তু তারা আলাদা ব্যবস্থা করেছেন। এবং আমি যতটুকু জানি, যেহেতু আমরা খুবই ক্লোজলি কাজ করি ওনাদের সাথে, প্যারেন্টাল কাউন্সিলিংয়েরও কিন্তু সেখানে ব্যবস্থা করা হয়েছে। যে কোনো প্যারেন্টস তার অ্যাডোলেসেন্ট সন্তানকে নিয়ে যেতে পারে, কথা বলতে পারে। আর ক্লিনিক্যাল সার্ভিসেস তো অবশ্যই আছে, আমি প্রিভেন্টিভটাই উল্লেখ করলাম। এছাড়াও আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি। পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিতেও কিন্তু অ্যাডোলেসেন্ট যারা আছেন তাদের সেবা প্রদান করা হয়। আরেকটা ডিপার্টমেন্টের কথা আমাকে বলতে হবে, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজি। ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজিতে আমরা দেখেছি সাম্প্রতিককালে যারা অ্যাডাল্ট ফিমেলরা তো আসেনি, আমরা অ্যাডোলেসেন্ট ফিমেলদেরকেও দেখতে পাচ্ছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে তারা আসেন। এবং সেখানে যেটাকে সংক্ষেপে আমরা পিসিওএস বলি, পিসিওএসেরও একটা ক্লিনিক তারা প্রতিষ্ঠা করেছেন। অ্যাডাল্ট পেশেন্টের পাশাপাশি সেখানে অ্যাডোলেসেন্ট পেশেন্টদের সেবা তারা দেন। আর আমাদের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্ট, 4টি ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু অ্যাডোলেসেন্ট হেলথের জন্য কাজ করছে। যেমন জেনারেল অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্ট, সেখানে কোনো না কোনো সময় কিন্তু অ্যাডোলেসেন্ট মাদাররা আসেন, তাদের সেবা তারা দেন। এছাড়াও আমাদের ফিটো ম্যাটার্নাল মেডিসিন একটা ডিপার্টমেন্ট আছে। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আপনি জেনে থাকবেন, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি, ইনফার্টিলিটি। এখানেও কিন্তু তথ্য দেওয়ার একটা বড় সুযোগ তারা তৈরি করেছেন। আরেকটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ অনকোলজি ডিপার্টমেন্ট, যেখানে ক্যান্সার নিয়ে ওনারা কাজ করেন। তো এই সবগুলো জায়গাতেই অ্যাডোলেসেন্টরা যেন সেবাটা পায়, সেটা কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে যেমন দেয়া হয়েছে, তেমনি ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যেও আনা হয়েছে। আমি আপনার কাছে আসবো, আমি এখান থেকে একটু মাসুদুর রহমান আপনার কাছে জানতে চাইবো। মানে দেখেন, এখানে কিন্তু একটা গ্যাপ আছে আর কি, মানে আমার চোখে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চিকিৎসকদেরকে ওই ওরিয়েন্টেশনটা কিন্তু দেয়া হচ্ছে, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বিভাগের মাধ্যমে পাচ্ছেন, কিন্তু আমাদের কারিকুলামের অবস্থা কি, যেখান থেকে সরাসরি আমাদের কিশোর কিশোরীরা আসলে জানতে পারবে, সেখানকার অবস্থা একটু জানতে চাই। দেখুন, আমাদের এই মুহূর্তে যে কারিকুলাম চলছে, মানে 2024-এ যে কারিকুলাম চলছে এখন কিন্তু টেক্সট বুকগুলোতে ক্লাস 6, 7 এবং ক্লাস 8 বিভিন্ন পর্যায়ে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে, অনেক রকম। সো বাস্তবতা হয়তো আমরা শিমলার কাছ থেকে শুনলাম যে স্কুল লেভেলে হয়তো ওইভাবে পড়ানো হয় না, কিন্তু কারিকুলামে দেওয়া আছে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি 2025 থেকে যে কারিকুলামটা হবে সেটা আবার আমরা আগের কারিকুলামে ফেরত যাবো, মানে 2012 সালে যে কারিকুলামটা প্রবর্তন করেছিল গভর্নমেন্ট, সেই কারিকুলামে যা দেয়া হয়েছে সেটি সেখান থেকে আমরা আবার পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা বলতে পারি কিছুটা পিছিয়ে যাচ্ছি, বাট এট দ্য সেম টাইম মানে 2012 কারিকুলামেও কিন্তু আমাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিছু ইনফরমেশন ছিল কিন্তু। আচ্ছা। সো চ্যালেঞ্জ হচ্ছে কি, স্কুল ওইভাবে প্রিপেয়ার্ড না। টিচারদের কথা বললো শিমলা, আমাদের প্যারেন্টসদের কথা বললো, বাসা থেকে ওইভাবে সাপোর্ট পায় না আমাদের শিক্ষার্থীরা, যে না এই প্রজনন স্বাস্থ্যর যে একটা পড়ার বিষয়, এটা যে একটা টেক্সট বুকে আছে এবং এটার যে একটা গুরুত্ব আছে, মানে এটা যে এমনি এমনি জানার বিষয় না, এমনি যেটা জেনে যাবে বিষয়টা সেরকম না। একটা আলোচনা ছিল যে ছেলেরা কেন এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন হেলথ কেয়ারে যায় না, আপনি একটু আগে প্রশ্ন করছিলেন। সো এই জিনিসটা তো ছোটবেলা থেকে শেখানো হয় না, ছেলেদের হেলথটা বা এটা যে একটা ইম্পর্টেন্ট জিনিস। মেয়েদেরটা তবু ধরুন তার মাসিককালীন সময়ের পরিচর্যার বিষয় থাকে, কিন্তু ছেলেরা কিন্তু নানা রকম অপতথ্য নিয়ে কিন্তু বড় হয়। সো এইগুলো ভুল পথে পরিচালিত হয়ে যায় এবং পরবর্তীতে এটার ইমপ্লিকেশন কিন্তু অনেক অনেক খারাপ পড়ে তার লাইফের উপরে, কারণ একটা সে ভুল তথ্য নিয়ে বড় হয়, এই তথ্যগুলো নিয়েই কিন্তু সে তার জীবন সম্পর্কে নানা রকম ডিসিশনটা নেয়। সো যে জায়গা ছিলাম যে কারিকুলামে এখনকার কারিকুলামে আছে যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে, কিন্তু 2012 কারিকুলামে যে ছিল না তা কিন্তু না, ছিল। এবং আমরা আশা করছি যে নতুন কারিকুলামটা যেটা 2025 থেকে শুরু হবে, সেখানে যে যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যে বিষয়গুলো পড়ানো হতো সেইগুলো যদি প্রপারলি পড়ানো হয়, আমাদের শিক্ষকদেরকে যদি এই বিষয়ে যথেষ্ট ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট দেওয়া হয়, যে না ওই যে ও যেটা বললো ছেলেমেয়েরা একসাথে থাকলে হাসাহাসি করে, সো এই সমস্ত ক্ষেত্রে আসলে শিক্ষক কিভাবে পুরো ক্লাসটা ফেসিলিটেট করতে পারে, তার জন্য তাকে কিছু গাইডেন্স দেওয়া, কিছু প্রশিক্ষণ দেওয়া, সেই বিষয়গুলো যদি যথাযথভাবে করা হয়,
2012 সালের যে কারিকুলাম যেগুলো ছিল সেটি দিয়েও অনেক কাজ করা সেগুলো সম্ভব। দিয়েও কিন্তু কিন্তু সম্ভব। আমি একটি বিষয় জানতে চাই যে আপনি দেখবেন যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক অভিভাবকরা মানে এই পাঠ্যপুস্তকের এই কন্টেন্টের বিষয়ে কিন্তু তারা প্রচুর মানে এগেনস্টে কথা বলেছেন যে কেন পড়ানো হবে, মানে এই পিতামাতাদের বোঝানোর ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, কারণ তাদেরও তো আসলে এটা হজম করতে হবে। একবারে ঠিক বলেছেন যে হ্যাঁ এই কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন পিতামাতা থেকেও হয়েছে, এই বিশেষ করে যারা এই নতুন পাঠ্যপুস্তকটা নিয়ে পাঠ্যক্রমটা নিয়ে। এখন পিতামাতাকেও তৈরি হতে হবে যে এই যে বর্তমান প্রেক্ষাপটে সেখানে তো এবং আবার শিক্ষকদের রোল আছে, শিক্ষকদের রোল আছে, এইটাকে তৈরি করতে গেলে সরকারের বিভিন্ন সংস্থার রোল আছে, মিডিয়ার একটা শক্ত ভূমিকা আছে যে না এখনকার প্রেক্ষাপটে আমাদের তরুণ তরুণীদেরকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা শিক্ষা না দেই তাহলে এইটার সুদূর প্রসারী প্রভাবটা যে তার স্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, সে অনেক রকম ভুল তথ্য নিয়ে বড় হয় এবং সেটা ভবিষ্যতে গিয়া ওই তরুণী স্বাস্থ্য পর্যন্ত একটা খুবই খারাপ প্রভাব পড়ে। So এইটার জন্য কিন্তু পিতামাতাকে বোঝাতে হবে, তারা যেইভাবে বুঝে সেইভাবে করে বোঝানোর উদ্যোগ নিতে হবে। সেখানে সবার কাজ আছে, মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, সরকারের বেসরকারি সংস্থাগুলো সবার একটা বড় ভূমিকা আছে। আপনাকে ধন্যবাদ। আমি একটু শিমলার কাছে আবার একটু ফিরে আসতে চাই। এই যে প্রথম থেকে কোনো বিষয়ে না যাওয়া মানে না জানা বা হচ্ছে পাঠ্যপুস্তকে শিক্ষকরা এটা স্কিপ করে যাচ্ছে, তারপরে এসে আবার আলোরধারা পাঠশালাতে খোলামেলাভাবে জানা, তারপরে পরিবারের সঙ্গে কথাগুলো আসলে বলা, এই পরিবার যখন আগে এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু আপনি যখন জানতে পারলেন যে এই বিষয়গুলো আসলে কেন জানা প্রয়োজন, তখন যখন আপনি আপনার মা বা বাবার সাথে শেয়ার করছেন তখন তারা কতটা সহজভাবে এটি নিয়েছে? মানে বই পুস্তক থেকে যা নিজে নিজে পড়ে ধারণা নিতে পারছিলাম, কিছু বুঝি নাই, কিছু বুঝতে পারছিলাম, কিছু না বুঝলে হয়তো আমি আমার আম্মুর কাছে জিজ্ঞেস করছি। আম্মু একটু একটু বুঝাইছে, একটু একটু না পুরোপুরি বুঝাইছে। তারপর হচ্ছে একদিন আস্তে আস্তে আলোরধারা পাঠশালা সম্পর্কে জানলাম, তখনও নিজেরে অনেকটা লুকায় লুকায় চলতাম। তারপর হচ্ছে যে এক পর্যায়ে না আমার আমি একটু বুঝতে পারতেছি যে না আমার এগুলো জানা দরকার, যে আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা কীভাবে যত্ন নিতে হবে, নিজেদের যত্ন নিতে হবে। যখন আস্তে আস্তে সব জানতে পারতেছি তখন বলতেছি যে না এটা তো সবারই জানা প্রয়োজন, ছেলে মেয়ে উভয়েরই। বয়সন্ধিকালে ছেলে মেয়ে দুজনেরই হচ্ছে যে এই সমস্যাও দেখা দেয়, আবার হচ্ছে পরিবর্তনও দেখা দেয়। যেমন মেয়েদের ঋতুস্রাব, ছেলেদের স্বপ্নদোষ। যাই হোক, আমি আমার আম্মুরে সব কিছু বলার পরে আম্মু বলতেছি কি না এগুলো তো ভালো। আম্মু হয়তো আগে থেকেই জানতো যে সবার জানা উচিত, তো আমি তো ওরকম শেয়ার করতাম না। পরবর্তীতে এইখানে সব কিছু জানার পরে শেয়ার করছি। তো একবার হচ্ছে যে আম্মু বাসায় ছিল না, মানে এরকম ফেস করতে হয়েছে যে আম্মু বাসায় ছিল না, আমিও প্রচুর অসুস্থ। এমন টাইমে হচ্ছে যে আমার মাসিক হয়ে গেছে, এখন বাসায় স্যানিটারি ন্যাপকিন নাই। তো একটা মেয়ের তো 6 ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিন একটা চেঞ্জ করতে হয়। তো এখন আমার বাবা হচ্ছে দোকান থেকে আসছে, আসার পর বলতেছে যে শুয়ে আসো, বেশি অসুস্থ। আমি বলি কি যে মানে নির্দ্বিধায় বলতে পারতেছি আমি নিজেরে যে বাবা আমার স্যানিটারি ন্যাপকিন নাই, তো পেটেও অনেক ব্যথা করতেছে। তো আমার বাবা করলো কি যে বাহিরে যায়, তারপর স্যানিটারি ন্যাপকিন আই না দিয়ে তারপর হচ্ছে যে গরম পানি নিয়ে আসছে যে শেক দাও। মানে আমি খুব নির্দ্বিধায় বলতে পারছি। মূলত আমি এইখান থেকেই শিখছি। এইখান থেকে শেখার পরে হচ্ছে যে আমি আমার বাবা মার সাথে অনেকটা ফ্রি হইতে পারছি, বন্ধুসুলভ আচরণ করতে পারছি, যে নিজে সবকিছু শেয়ার করতে পারা। অসংখ্য ধন্যবাদ। খুব সহজ করে সাহসিকতার সহিত বলবার জন্য। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার ফারিয়া হাসিন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে একজন পুরুষ যিনি একসময় বাবা হচ্ছেন, ও যেমন বলল যে নির্দ্বিধায় বলতে পারার যে ব্যাপারটা, আমরাও যারা স্বামী হয়েছি ছেলে হিসেবে, মানে এই এডুকেশনটা না থাকার কারণে বৈবাহিক জীবনে গিয়ে কিছু প্রবলেম ফেস করতে হয়, এটিও আসলে হয় কিনা আপনার কাছে কি মনে হয়? যে আমরা জানিই না আসলে এটার ডিলিংসটা কীরকম, বা আমার স্ত্রীর সাথে কিভাবে ডিল করতে হবে, সে কী রকম প্রবলেম ফেস করছে,
মানে কোন সময় তার সাথে তার আচরণগত বিষয় মাথায় রেখে কখন কেমন কথা বলতে হবে, তার মেজাজ কখন খিটখিটে থাকতে পারে, এটি তো আসলে এই মাসিক বা এই সময়ের সঙ্গেও সম্পৃক্ত। মানে সেই জায়গায় আপনার মতামত জানতে চাই। জি অবশ্যই, কারণ বিবাহ তো শুধু দুজন মানুষের একত্রে বসবাস নয়, জি। এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। তো পারস্পরিক বোঝাপড়া তো তখনই হবে যখন দুজন একই পেসে একজন একজনকে বুঝতে পারবে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মনে আছে যে একবার যখন আমার স্ত্রী অসুস্থ হলো, আমি কিন্তু জানি না তার সঙ্গে আমি আমার মতো করে আচরণ করছি, তো একদিন আমাকে বলেই ফেললো যে তোমার এটাও বোঝা উচিত যে এই সময়ে মেজাজটা খিটখিটে থাকে, এই কারণে আমি হয়তো এরকম আচরণ করে ফেলেছি। মানে ব্যাপারটা যদি পুরুষ আসলে ওইভাবে ওরিয়েন্টেশন তার না থাকে, তাহলে আমরা যদি একটা প্ল্যান করার সময় একটা সুস্থ সন্তান আসার ক্ষেত্রেও তো একটা অবশ্যই। প্রভাব পড়ে কিনা। অবশ্যই, এবং আমি এটা শুধু বিয়ের অংশটা আমি পরে বলছি, আমি তার আগের থেকেই বলতে চাই যে এই রেসপন্সিবিলিটিটা যদি আমি মেইলের মধ্যে তৈরি করতে পারি, কারণ সে তো হাজব্যান্ড হওয়ার আগে কারো না কারো ব্রাদার, জি জি ভাই, তো ভাই হিসাবে তো তার কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে ভাইরা সবসময় বোনদেরকে প্রোটেক্ট করতে চায়, তাই না, যাতে একটা বোনের প্রতি খারাপ কিছু যেন কেউ না বলে, কোনো কিছু না ঘটে। তাহলে সেই ভাইকে যদি তার নিজের স্বাস্থ্য এবং বোনের স্বাস্থ্য সম্বন্ধেও যদি আমরা তাকে ওয়াকিবহাল করি, অবশ্যই কালচারালি অ্যাপ্রোপ্রিয়েটভাবেই আমরা ওয়াকিবহাল করব, তাহলে সেই মেসেজটা কিন্তু সে তার পরবর্তীকালে যখন উনি বড় হবেন, প্রতিষ্ঠিত হবেন, বিবাহ করবেন, সেখানেও কিন্তু সেটা প্রতিফলিত হবে। কারণ এরকম আমরা বেশ কিছু ঘটনা দেখেছি এবং এখনও দেখি যে এমনও অবস্থা হয় যে মাসিক শব্দটাই উনি কখনো শোনেননি, আচ্ছা। এরকম সিচুয়েশনও হয়, বা কিভাবে হ্যান্ডেল করতে হবে। আবার ধরেন বিবাহের পরে একটা বড় ডিসিশন থাকে যে কোন সময় তারা ফ্যামিলিটা স্টার্ট করবেন। আচ্ছা। তো এই ডিসিশনগুলো এগুলো কিন্তু সবই বোঝাপড়ার ক্ষেত্রেই হয়, কারণ এই তথ্যগুলো ইনফরমেশন খুব কাছাকাছি খুব সময়ে। কাছাকাছি। এবং যদি দেখা যায় ইভেন স্বাস্থ্য কেন্দ্রেও যখন একজন ফিমেল যাচ্ছেন, তার সাথে যদি তার হাজবেন্ড থাকেন, তাহলে ডিসিশনটা কিন্তু একবারে হয়ে গেল। বটেই। সেটা উনি কবে ফ্যামিলি স্টার্ট করবেন, এবং ফ্যামিলি স্টার্টের পাশাপাশি ফর এক্সাম্পল তার যদি এখন মাসিক সংক্রান্তই কোনো সমস্যা থাকে, সেটা যদি হাজব্যান্ডের নলেজে থাকেন, তাহলে উনিও কিন্তু সেভাবে টেক কেয়ার করবেন। এবং আমি এখানে আরেকটা কথা একটু বলবো যে উনি যেহেতু ভবিষ্যতে হাজব্যান্ড হচ্ছেন, উনি যখন বাবা হচ্ছেন, আমরা এরকম অনেক সময় দেখেছি যে একজন মা যখন সদ্য মা হন, ওই সময়টা কিন্তু খুবই সংবেদনশীল একটা সময়। বটেই। এই সময়টাতে যদি তার হাজবেন্ড অন্য সদস্যদের মতোই যদি পাশে থাকেন, তাহলে কিন্তু অনেক কিছু easy মা হয়ে যায়। মানসিক যে চাপের মধ্যে ছিলেন, সেই মানসিক চাপ থেকে কিন্তু ওনার উত্তরণ করতে পারে। এবং এখানে আরেকটা কথা আমি একটু সুযোগের নিয়ে বলতে চাই যে এটি তো শুধু যৌন এবং প্রজনন স্বাস্থ্য নয়, যৌন এবং প্রজনন স্বাস্থ্যের সাথে কিন্তু পুষ্টির একটা বড় সম্পর্ক আছে। বটেই। কাজে পুষ্টি নিয়েও তো আসলে কিশোরদের ওই বয়স থেকেই তার জ্ঞানটা থাকা দরকার। বটেই। তাহলে উনি কিন্তু একদিন বলবেন যে এই নলেজটা যদি আমরা প্রথম থেকে তাকে দিতে পারি, তাহলে কিন্তু প্রকারান্তরে এটা কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধেও একটা বড় ভূমিকা পালন করবে। কোনো কারণে যদি বাল্য বিবাহ হয়ে যায়, তাহলে বিবাহের পরপরই যে সন্তান নেয়ার একটা আকাঙ্ক্ষা, সেখানেও কিন্তু এই পুরুষটি একটা পজিটিভ রোল প্লে করতে পারবেন, যে এবং আমার সময়টি এখন একেবারে নয়। কয়েকদিন আগের অভিজ্ঞতা, আমি এমআর সার্ভিস নিয়ে রিপোর্ট করছিলাম, একটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে গর্ভপাত হচ্ছে 15 লাখের বেশি। তো দেখলাম যে ওইখানে যে নারীরা এমআর সার্ভিস নিতে হাসপাতালে গেছেন, তারা অনেকটা অসহায়। কারণ এই ভুলটা কিন্তু নারীর না, এই ভুলটা হয়তো পুরুষ আসলে জানেন না যে কোন সময় তাদের শারীরিক সম্পর্কে যেতে হবে, কখন সন্তান নিতে হবে, কিন্তু সাফার কিন্তু নারীকে করতে হচ্ছে এবং তিনি একা একা আসলে সব কিছু ডিল করছেন। এবং সব জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে পুরুষদের অংশগ্রহণ আসলে কম, কিন্তু একটি গর্ভপাত বা একটি এমআর সার্ভিস নেওয়ার জন্য যিনি যাচ্ছেন, তার ধকলটা তো অনেক দিন পর্যন্ত তাকে অনেক আসলে দিন নিতে পর্যন্ত। হচ্ছে। আমি আসবো মোহাম্মদ মাসুদুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে কারিকুলামে যতটুকু আসলে দেয়া ছিল 2024 সাল পর্যন্ত, এটি পর্যাপ্ত কিনা, আর যদি আসলে কমিয়েও ফেলা হয়, আপনি বলছেন যে আগে থেকে আসলে ছিল, যতটুকু আসলে সেই 2012 সাল পর্যন্ত ছিল, প্রশিক্ষণের জায়গা থেকে সরকারকে আমরা আসলে কিভাবে ওরিয়েন্টেশনটা কিভাবে বাড়ানো যেতে পারে? কারণ সরকার চাইলেই তো আসলে সবকিছু হবে না, তো কিছু হবে না। যেটা বলছিলেন যে 2024-এ মানে এখনকার যে কারিকুলামটা আছে সেটা পর্যাপ্ত কিনা। এখন আমাদের বর্তমান কারিকুলামে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বেসিক বিষয়গুলো আছে মোটামুটি, আপনি বলতে পারেন এখানে ছেলে মেয়েদের যে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে, ছেলে মেয়ের সম্পর্ক, জেন্ডার রিলেশনশিপ, মানে নারী পুরুষের বৈষম্য, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে। এখন
পরের বছর থেকে যেহেতু আমরা আগের কারিকুলামে যাব, আগের কারিকুলামে তার চেয়ে একটু কম আছে, কিন্তু মেইন ইস্যুটা যেটা আলোচনায় আসছে বা আমরাও যেটা বললাম যে মূল বিষয়টা হচ্ছে যতটুকুই আছে অতটুকু কিন্তু আমরা আমাদের স্কুল লেভেলে আসলে পড়াতে পারছি না। আমাদের বিভিন্ন কারণে আমাদের শিক্ষক যারা আছে ওরা ওইভাবে এখনো ওরা তৈরি না, বিভিন্ন রকম ওদের নানা রকম আরও প্রশিক্ষণ প্রয়োজন। সরকার থেকেও কিন্তু অনেক রকম উদ্যোগ নেওয়া সম্ভব। এখন আমরা রাইট হিয়ার রাইট নাও থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাথে একটা চুক্তিতে পৌঁছেছি যে আমরা কিছু স্কুলে 66টা স্কুলে আমরা একটা পাইলট করে দেখব যে গ্লোবাল একটা অ্যাপ্রোচ আছে, এইটা হচ্ছে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থাপনা বলা হয়, ইংরেজিতে বলা হয় হোল স্কুল অ্যাপ্রোচ। সো ওই অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু একটা স্কুলের সামগ্রিক পরিবর্তনের জন্য মেইনলি একটু ফোকাস করে এসআরএইচআর ফোকাস করে মানে প্রজনন স্বাস্থ্যটাকে ফোকাস করে যাতে স্কুলের ওভারঅল পরিবর্তনটা হয়, সেটার জন্য আমরা 66টা স্কুল একটা পাইলট করছি। সো যেই কথাটা বলছিলেন যে সরকারের সাথে কিভাবে আরও কাজ করা যায়, সেটার জন্য আমাদের একটা চুক্তি হয়েছে এবং আমরা আশা করছি এই চুক্তির ফলে এই স্কুলগুলো থেকে যখন আমরা একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো, তারপরে কিন্তু এইরকম এই সেম মডেলটা নিয়ে কিন্তু আমরা অন্য অনেক স্কুলে আমরা বাংলাদেশে অনেক স্কুলগুলোতে আমরা কাজ করতে পারবো এবং এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চুক্তির আওতায় কিন্তু আমরা অনেকগুলো শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং বিশেষত এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিষয়গুলো কিভাবে শিক্ষকরা কিভাবে আরও সহজভাবে ক্লাসরুমে পড়াতে পারে, যাতে নাকি ছেলে মেয়েদের ভিতরে যেই হাসাহাসি বা যেই একটা লজ্জা কাজ করে সেইগুলো থেকে শিক্ষকরা কিভাবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারে, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা অনেকগুলো ম্যাটেরিয়ালস তৈরি করব যাতে শিক্ষকদের হাতে কিছু টুলস থাকে যেটাকে ফলো করে সে ক্লাসরুমে পড়াতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যারা কর্মকর্তাবৃন্দ আছে তারা কিন্তু আমাদের এই কার্যক্রমটার সাথে আমাদের সাথে থাকছে, এনসিটিভিও সাথে থাকছে, যারা নাকি মূলত শিক্ষকদের এই প্রশিক্ষণের জন্য বিভিন্ন রকম মডিউল তৈরি করে। সো আমরা ভাবছি যে 2025 সালের শেষ নাগাদ আরও কিছু ভালো জিনিস এখান থেকে তৈরি হবে, যেগুলোর উপর ভিত্তি করে আমাদের শিক্ষকরা আরও কনফিডেন্স পাবে, ওদের ক্যাপাসিটিটাও আরও বাড়বে কিভাবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সুন্দরভাবে ক্লাসে পড়ানো যেতে পারে। কিন্তু আমি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই যে দেখবেন যে আমরা একটা বিজ্ঞাপনে দেখেছি যে স্যানিটারি ন্যাপকিন বাবা দিচ্ছেন, কেক কাটা হচ্ছে, পরিবারে তাকে সেলিব্রেট করা হচ্ছে যে সে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। মানে এই যে সুন্দর একটি বিষয়, মানে কত সব কিছুকে ভেঙে ফেলা। তো RHRN বা RH স্টেপ বা ব্র্যাক যাকেই বলি না কেন, তারা কি আসলে কারিকুলামে কতটুকু থাকলো না থাকলো তার থেকেও এই ওরিয়েন্টেড আরও মানে সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী আসলে এরকম তথ্যচিত্র তৈরি করা যায় কিনা, সে ব্যাপারে আসলে আপনারা কিছু করেন কিনা? সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমাদের অনেক রকম ইনিশিয়েটিভ আছে। আমরা বিভিন্ন রকম মেসেজগুলো কিভাবে যেটা বললেন, এখন স্কুলে তো আবার সবাই যায় না বা স্কুলের বাইরেও কিন্তু একটা বড় জনসংখ্যা সবাই যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে। সো কিভাবে স্কুলে যারা যায় না বা কোনো কারণে হয়তো স্কুলে সে যেদিন গেল সেদিন ওই ক্লাসটা হয়ে গেল, সে যেদিন গেল না সেদিন এই ক্লাসটা হয়ে গেল, সেই ক্লাসটা মিস করলো। সো সেই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিভাবে এই সচেতনতামূলক কার্যক্রমগুলো নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ আছে। আমরা যারা নাকি খুব ভালো ইনফ্লুয়েন্সার বলি আমরা যদি বলতে পারি, তাদেরকে দিয়ে, যেমন তাসনিম যারা আমাদের কিছু ভিডিও করছে যে এইগুলো সম্পর্কে মানুষকে ভালো পজিটিভ টোনে মানুষকে বোঝানো, সেই কাজগুলো কিন্তু করছে এবং নানা রকম সুন্দর সুন্দর অ্যাড তৈরি হচ্ছে। একটা 1 পেজ বা 2 পেজ অথবা খুব ছোট ছোট কিছু ইনফরমেশনের মাধ্যমে এই প্রজনন স্বাস্থ্যের গুরুত্বটা সম্পর্কে বোঝানোর জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম উদ্যোগ এই RHRN বাংলাদেশ থেকে চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার তাসনিম হাসিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে এত আয়োজন, পাঠ্যপুস্তকে থাকা না থাকা, প্রশিক্ষণ, সব কিছু মিলে আমাদের ফলাফল আসলে কি? আমরা তো আসলে সুস্থ সন্তান চাই আগামী দিনের জন্য, এই তো আমাদের মূল লক্ষ্য কি না আমি আসলে জানি না। আপনার কাছে জানতে চাই যে আসলে এত আয়োজনের ফলাফল আসলে কোন দিক থেকে আমরা আসলে পাবো? এটা আসলে আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। এত আয়োজনের ফলাফল কিন্তু আমরা পাচ্ছি, যদি আমি পার্সেন্টেজ হিসাবেও যদি বলি, প্রপোর্শনেটলিও যদি বলি,
বাংলাদেশে আর্লি ম্যারেজ কিন্তু কমছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিম্নগামী। এবং যদিও অবশ্যই আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে, কিন্তু যে গতিতে কমার কথা ছিল সেই গতিতে কমছে না, সেটা একটু ধীর। এটা আমাদেরকে একটু মেনে নিয়েই কাজ করতে হবে, কাজ কোনোভাবে বন্ধ করা যাবে না। একইভাবে আপনি যদি আমি যদি আমার নিজের কৈশোর বেলায় আমি ফেরত যাই, তাহলে আমি কিন্তু কম্পেয়ার করতে পারবো যে এখনকার কিশোর কিশোরীদের কাছে যে তথ্য উপাত্ত অ্যাক্সেস করার যে সুযোগ আছে, সেটুকু সুযোগ মনে হয় আমরা তখন পাইনি। এবং আমরা বলবো যে আমরা হয়তো আরেকটু কঠিন পরিবেশের মধ্যে আমরা ছিলাম কিনা, এটা একটা কারণ হতে পারে, বা ক্লোজড কমিউনিটির মধ্যে, কারণ সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মিডিয়া তখন ছিল না। সোশ্যাল মিডিয়া অনেক কিছু ভেঙে দিয়েছে। তা এখন এই যে এত আয়োজন, এই এত আয়োজনে আমার কাছে কিছু কিছু মিসিং লিংক মনে হচ্ছে। একটা হচ্ছে যে আমরা প্রচুর ইনভেস্ট করছি, আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করছি, যেটা করাটা খুবই দরকার অন্যান্য পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মতোই। কিন্তু সামহাও কেন জানি মনে হচ্ছে যে যেহেতু আমরা একটা সোশ্যাল নর্মসের মধ্যে দিয়ে যাই, জেন্ডার নর্মসের মধ্যে দিয়ে যাই, এই পরিবর্তনগুলো কিন্তু একটু ধীরে ধীরেই আসবে। এটাও কিন্তু আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি সবসময় গুরুত্ব দিতে চাই আসলে হাউসহোল্ডকে। মানে স্কুলের পাশাপাশি হাউসহোল্ডের রোলটা কিন্তু কোনোভাবেই কম না। ইভেন কারণ তারা তো সবসময় একটা শঙ্কার মধ্যেই থাকেন, এবং তাদের শঙ্কাটাও কিন্তু যৌক্তিক। তারা মনে করেন যে তাদের সন্তান সবচেয়ে ভালোভাবে বড় হবে, এমন কোনো তথ্য বা ভুল করে ভাবছেন কিনা। হ্যাঁ, এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে ওনাদের সাথে অনেক বেশি ডায়ালগের প্রয়োজন। আপনাকে ধন্যবাদ শিমলা আক্তার। আপনার কাছে জানবো যে যা জানা হলো, যেভাবেই হোক না কেন, RHRN বা RH স্টেপ এই যে সহযোগিতাটা করছে, মানে এটি আপনার জায়গা থেকে আপনি কিভাবে ছড়িয়ে দেন, বা অন্যান্য কিশোর কিশোরী তাদের সঙ্গে আপনার ডিসিমিনেশন কেমন হয়? আমি যখন হচ্ছে যে RH স্টেপ আলোর ধারা পাঠশালায় যখন যাই, হচ্ছে যে ব্যাড কমেন্ট আসে যে তুই এগুলার মধ্যে যাস, এগুলা যে যাই না কি করবি তুই, মানে সবসময় আর কি সবাই আর এক কথা বলে না। যারা একটু উগ্র টাইপের তারা বলে যে এগুলাতে যাই কি লাভ, অথচ ওরা বুঝতেছে না যে আমি কতটুকু জ্ঞান অর্জন করতে পারতেছি, আমি নিজে শিখতেছি, অন্যদেরও শিখাইতে পারতেছি। এমনকি আমি আমার সে জানে না, এই কারণে হয়তো এইভাবে বলছে আর কি। এক সময় আমি তারাও বোঝাইতে সক্ষম, ওইখান থেকে শিখা মানে বুঝে আর কি, শেষ পর্যন্ত মানে বুঝালে বুঝতে পারে। হ্যাঁ, আর এগুলো ছড়ানোর মাধ্যম হচ্ছে অনেক সময় এইসব নিয়েই হচ্ছে সেশন, মানে আমাদের কমিউনিটি সেশন হয়। ওইভাবে সেশন করলে হচ্ছে গার্জিয়ান সহ অনেকেই অনেক কিছু বুঝতে পারে। তারপর হচ্ছে স্কুল সেশন, যখন হচ্ছে আমরা স্কুল সেশনটা করি কি কেন হচ্ছে ওই যে টিচাররা, বলছিলাম আমি আগেই যে টিচাররা সঠিকভাবে পড়াইতে পারতেছে না, যে স্কিপ করে করে পড়াচ্ছে, এটা যাতে না করে। আর যদিও করে আমাদের এটা থেকে অনেকটাই বুঝতে সক্ষম হবে বাচ্চারা। তা আর হচ্ছে যে মানে আপনি আপনার জায়গা থেকে আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আর কি, আরো কত বেশি ডিসেমিনেট করা যায়। আমাদের শেষ প্রশ্ন মোহাম্মদ মাসুদুর রহমান, আপনার কাছে জানবো যে আমাদের অনেক হতাশাও আছে, আশার অনেক কিছু আসলে আছে। মানে এই 24 সালের একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আসলে এখন আর কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের একেবারে মূল ফোকাস কোথায় হওয়া উচিত এই শিক্ষাক্ষেত্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবাকে আরো নিশ্চিত করার জন্য? দেখুন, আমাদের অভিজ্ঞতা তো হয়েছে, আমরা এই কারিকুলাম নিয়ে নানা রকম পরীক্ষামূলক পর্যায়টা আমরা পের হয়ে আসছি। সো ওই অভিজ্ঞতাটাকে মাথায় রেখে আমাদের মনে হয় আমাদের এখন শিক্ষকদের সাথে বেশি কাজ করা দরকার আমার মনে হয়েছে। অবশ্যই পিতামাতা, কারণ ওদের কাছ থেকেও কিন্তু কিছু গাইডেন্স পায় আমাদের শিক্ষার্থীরা, পিতামাতাদের সাথে কাজ করা দরকার। এবং অভিজ্ঞতাগুলোকে আসলে একসাথে করে আমাদের আরেকটু পলিসি পর্যায়ে একটু রিভিউ করে দেখা দরকার যে ঠিক আছে আমাদের কালচারাল কনটেক্সটে আমরা যে সোসাইটিতে এখন আছি সেই জায়গায় যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কতটুকু আমাদের শিক্ষার্থীদেরকে কী কী ইনফরমেশন দেওয়া দরকার। ঠিক আমরা আমাদের এখনকার পর্যায়ে দাঁড়িয়ে আমরা নেদারল্যান্ডসে অথবা সুইডেনে যেটা হচ্ছে এটা আমাদের এখানকার জন্য প্রযোজ্য হবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিশোরদের জন্য কি কি তথ্য প্রয়োজন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সেটা নিয়ে কিন্তু আমরা আরেকটু কাজ করে সরকার কিন্তু আরো ভালো করে, আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস, এখন তো আমরা 2012 কারিকুলামে আবার ফেরত যাচ্ছে, কিন্তু সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনায় কিন্তু এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজানো উচিত। আমাদের কান্ট্রি কনটেক্সটে আমাদের মানুষকে, আমাদের যে নলেজ আছে সেটাকে মাথায় রেখে কারিকুলাম সাজানো উচিত। এবং মূল বিষয় যেটা আমরা আরেকটা জিনিসও শিখলাম
যে শুধু টেক্সট বুকে থাকলে হবে না, সেটাই। আমাদের হ্যাঁ। যেই আমাদের যে জনগণ আছে, আমাদের যে কমিউনিটি আছে, ওদেরকেও প্রিপেয়ার করতে হবে। এটা একটা জিনিস আমার কমিউনিটি প্রিপেয়ার না করে আমি শুধু টেক্সট বুকে দিয়ে দিলাম, এটার লাভ হয় না। ফলাফলটা তো আমরা দেখলাম যে যেই পরিমাণ চ্যালেঞ্জ আমরা ফেস করলাম, অনেক কিছুই তো আমরা দিয়েছি, মানুষ অনেক কিছু দিয়েছি, মানুষ নেয় নাই। সো এই জন্য অনেকগুলো সেক্টরে কাজ করার আছে আর কি। কারিকুলাম নিয়ে কাজ করার বিষয় যেমন আছে, পিতামাতা নিয়ে কাজ করার বিষয় আছে, সবাইকে তৈরি করবার, এবং মানে সবাইকে- সমাজকে তৈরি করবার সমাজকে ব্যাপার তৈরি আছে আর কি। করবার এখানেও কিন্তু যথেষ্ট অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সমান তালে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা 24 সালের বাংলাদেশে দেখেছি যে কিশোররা, তরুণরা বাংলাদেশ বদলে দিয়েছে এবং কিশোর তরুণরা অন্যান্য যে কোনো সময়ের থেকে গুরুত্বও বেশি পাচ্ছে। তাদেরকে যদি আমরা আরও ভালোভাবে গঠন করতে পারি, তাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে পারি, বা তাদের জন্য কারিকুলাম ঢেলে সাজানো, বা তাদের জন্য সেবা কেন্দ্র নতুন নতুন তৈরি করা, আলাদা কর্নার করা, এবং সেগুলোকে আরও আকর্ষণীয় যদি আমরা করতে পারি, আমরা আশা করি যে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে যে বাধাগুলো আছে সেগুলো আমরা উপড়ে ফেলতে পারবো। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।